আমি শ্রী বিশ্বনাথ অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই মুহূর্তের যেটা সব থেকে কয়েকটি বিষয় বিতর্কিত কয়েকটি বিষয় এখন খুব ট্রেন্ড হয়েছে, চলছে। তার মধ্যে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে তোলা, কিন্তু এডিটিং করবার সময় পাওয়া যাচ্ছে না বলে ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না, সেই জন্য দুঃখিত। কিন্তু আজকে আমাকে আসতেই হলো কিছু বলবার জন্য। আপনারা বাংলাভাষী সবাই জেনেছেন যে এই মুহূর্তে শিল্পী মিমি চক্রবর্তী এবং একজন জ্যোতিষী, তাকে নিয়ে একটা ছেঁড়াছেড়ি চলছে, তর্ক বিতর্ক চলছে, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কিছু বলতে এসেছি। আমার আপনাদের কাছে বলবার যেটা, আপনারা মনোযোগ দিয়ে একটুখানি ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে হয়তো অনেক কিছু আপনাদের সামনে পরিষ্কার হবে। আজকে বনগাঁর নয়া গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, সেখানকার যুবক সংঘের বাৎসরিক অনুষ্ঠানে একটা সঙ্গীতের সন্ধ্যার আয়োজন করা হয়েছিল এবং সেখানে শিল্পী মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছিল 2,65,000 টাকা, এরকম একটা অঙ্কের বিনিময়ে। তো তিনি গেছিলেন এবং আমরা যেটা দেখেছি বা জেনেছি যে গান করবার একটুখানি শুরু করবার পরেই কিন্তু দুম করে মঞ্চে উঠে এলেন তনয় শাস্ত্রী। তো আপনারা যারা ভিডিওটা দেখেছেন সবাই তো সেই সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। যারা পারেননি তাদের বলবো যে যে ভিডিওগুলো ক্লিপগুলো বেরিয়েছে, চলছে যে ফেসবুকে, আপনারা মনোযোগ দিয়ে একটু দেখবেন ভিডিওটা, তাহলে আপনাদের সিক্স সেন্স বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটাতে চেয়েছিলেন তনয় শাস্ত্রী। আমি একটা কথা বলে নি, এখানে কোনো রাজনৈতিক আলোচনা নয়, কে কোন দলের, এসব বলবার কিছু নয়। একজন শিল্পীকে দেখুন, আমি একটা কথা প্রথমে বলে নি, এক সময় আমিও কিন্তু গানের লাইনে ছিলাম, গান বাজনার লাইনে, ইনস্ট্রুমেন্টাল, আমি বাজনা বাজাতাম। এবং সেই সময় আমি পরে আসছি কথাগুলো, আমি বলে নি এবার, যে তনয় শাস্ত্রী মঞ্চে উঠে দুম করে যেটা করেছিলেন তার পিছনে কিন্তু একটা ভীষণ ষড়যন্ত্র ছিল। আমি দেখুন কোথাও কোনো ষড়যন্ত্র চক্রান্ত হলেই সেই টপিকটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আমি এটা নিয়ে উপস্থিত হতে চাইছিলাম না, কিন্তু দেখলাম না, আমাদের বাংলাভাষীর জানা উচিত। তারা মিমি চক্রবর্তীকে তো চেনেন, সবাই চেনেন মিমি চক্রবর্তী, তার একটা শিল্পী ছাড়াও একটা আলাদা পরিচয় আছে, সেটা নাই বা গেলাম। কিন্তু তনয় শাস্ত্রীকে কেউ চেনে না, একটা গ্রামগঞ্জের একটা ছেলে, লোক বললেই ভালো হয়। তো সে জ্যোতিষ চর্চা করে। তবে যাই হোক, প্রথমে আমি বলে রাখি, অবজেকশন আমার নাম্বার 1, যে ও তো নিজেকে জ্যোতিষ বলছে, তবে ওর বেশবাসটা কিন্তু জ্যোতিষের মতো লাগে না আমার। আপনারা তো সবাই জানেন, বাংলায় যারা বাস করছেন, জ্যোতিষীর যে একটা ভাবধারা, সেটা কি লাগে? আমার তো মনে লাগে একটা বোকার। মার্জনা করবেন আমার দর্শকরা, আমি আজকে যেটা বলবো একদম মন খুলে বলবো। যারা এটাকে নিয়ে খুব চর্চা করছেন তাদের জানা উচিত, তাদের জানার জন্য আমার শুভানুধ্যায়ী, এবং যারা প্রিয় ভিউয়ার্স আছেন তাদেরকে জানাবার জন্য আমার এই ভিডিওটা মন দিয়ে একটু শুনবেন। আসলে তনয় শাস্ত্রী পেছনে একটা ভাবনা ছিল। উনি বলছে যে যুবক সংঘের ক্লাবের উদ্যোক্তাদের কাউকে গ্রেফতার করা হলো না, তাকেই খালি গ্রেফতার করা হলো। আসলে সে আক্ষরিক অর্থে একটা বলির পাঠা হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তার ভেতরে একটা ইগো কাজ করছিল, একটা আত্ম অহংকার কাজ করছিল। এটা যারা জানেন না প্লিজ জেনে নিন। ও পরবর্তীতে বলবার একটা চান্স নিচ্ছিল যে দেখলে তো, মিমিকে আমি মঞ্চ থেকে নামিয়ে দিলাম, গান বন্ধ করে দিলাম। মানে ওর ক্ষমতাটা
প্রচার করবার একটা ভালো সুযোগ নিয়েছিল, বিরাট সুযোগ নিয়েছিল। তা সুযোগ হয়েছে, প্রচার হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা বুমেরাং, উল্টো হয়ে গেছে। ও যেমন চালটা চেলেছিল উল্টো হয়ে গেছে। বাস্তব সত্যটা তুলে ধরছি, কেউ মন খারাপ করবেন না, রাগ করবেন না আমার উপর প্লিজ। সত্যটা তো জানতেই চান সবাই, সত্যটা জেনে নিন আজকে। তো যেটা ভেবেছিল ওটা উল্টে গেছে, বুমেরাং হয়ে গেছে। মানে ও প্রচারে এসছে, কিন্তু সেটা অত্যন্ত অসম্মানজনক, লজ্জাজনক। একজন জ্যোতিষী, সে তো সবার ভাগ্য বলে দেয়। তিনি নিজেও দাবি করেছেন যে আমি শত্রু দমন করি, আর শত্রু আমার পায়ের ধুলো, আমি এক চুটকিতে শত্রু দমন করে দিই, এবং লেবু আর পেরেক দিয়ে টোটকা দেয় শত্রু দমন ইত্যাদি আরো অনেক কিছু, আরো অনেক বক্তব্য আছে, যদি সুযোগ পাই বলবো। তো যে শত্রু দমন চুটকিতে দমন করতে পারে শত্রু পায়ের ধুলো, তাহলে সে এরকম একটা লজ্জাজনক অবস্থায় পড়লো, তাকে নিয়ে জেল হেফাজতে যেতে হলো, জেলে যেতে হলো তাকে। 3রা ফেব্রুয়ারি বোধহয় ওকে কোর্টে কোর্টে তোলার একটা ব্যাপার চলছে। যাই হোক, এই অবধি তাকে জেলে থাকতে হবে, এবং তাকে জেরা করা হবে, নানান রকম প্রশ্ন করা হবে ইত্যাদি ইত্যাদি। তো এখন জেল যাত্রা, এটা তো সম্মানের নয়। ও তনয় যদি ভাবতেন যে তাকে জেলে যেতে হবে, তাহলে এই চক্রটা উনি চালাতেন না, বুঝতে পারেননি। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসছে না, যে সে জ্যোতিষী বলছে, জ্যোতিষীর কাজ করছে, তাহলে পরে সে বুঝতে পারেনি যে তার এরকম একটা পরিণতির দিকে তার ভাগ্য চলেছে? সে তো রাশি নক্ষত্র লগ্ন দিয়ে মানুষের ভিজিট নিয়ে বলে দেন যে এটা হবে, ওটা হবে, অমুক দিন এটা, সাবধান, অমুক তমুক। তা নিজেরটা জানতে পারলো না কেন? প্রশ্ন তো আসে। চুটকিতে শত্রু দমন করে পারলেন না কেন? এখন তার সব থেকে বড় শত্রু মিমি চক্রবর্তী, তো সেটা দমন করতে পারছে না, আরো অনেক দূর যেতে হবে ওকে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এই যে শিল্পীদের নিয়ে এসে মঞ্চে, আমি আরেকটা দৃশ্য আপনাদের ভালো করে দেখতে বলবো, আপনার ভিডিওটা দেখবেন। যে ভিডিওটা ছাড়া হয়েছে, মিমি চক্রবর্তী একটু গানের কিছু করলেন, তারপরে দুম করে মঞ্চে উঠে এলো তনয়, এবং এসেই মাইক নিয়ে বলে দিল আজকে শেষ, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তো যুবক সংঘের কেউ আসেনি, এসছিল ওই, যার জন্য ওকেই সবকিছু, মানে যে বললাম না বলির পাঠা, তো ওকেই তো সহ্য করতে হবে, বা সব শাস্তিটা নিতে হবে। এফআইআর হয়েছে ওর নামে, আর কারোর নামে হয়নি। তার কারণ আর কেউ তো মিমিকে অসম্মান করেনি। ও তো মঞ্চে উঠে দুম করে প্রোগ্রামটা বন্ধ করে দিল। আচ্ছা, সবকিছু তো একটা সিস্টেম থাকে। শিল্পীদের এই অপমান, বিশেষ করে মেয়ে জাতি, নারী জাতির এই অসম্মান, এটা কিন্তু আপনারা কেউ সহ্য করবেন না। মিমি যাই হোক, মিমি কি কেন ইত্যাদি, সে ড্যান্সারও নয়, গায়িকাও নয়, সে একজন নায়িকা। ঠিক আছে, আমরা লগ্নজিতার কথা জানি, কিছুদিন আগে লগ্নজিতা গান গেতে গিয়েছিলেন একটা অনুষ্ঠানে, এবং সেখানে তৃণমূলের একজন দাপুটে নেতা তাকে অশালীন ব্যবহার করেছে তার সাথে, এবং থানায় সে ডায়েরি করেছিল, কিন্তু তার এগেনস্টে কিছু হয়নি। কিন্তু এক্ষেত্রে হলো। প্রশ্ন করছেন, আমি দেখছি সবারই বিষয়টা, যে এই ক্ষেত্রে তাহলে এরকম হলো কেন? সঙ্গে সঙ্গে উদ্যোক্তাদের একজনকে জেলে ধরে নিয়ে যাওয়া হলো, ও ক্ষেত্রে কেন হলো না? প্রশ্ন আপনাদের থাকবে, আমাদের সবার প্রশ্ন থাকেই। তো এখন বিষয় হচ্ছে, তনয় শাস্ত্রী যে খেলাটা খেলতে গেছিলেন, সেই খেলাটা কিন্তু উল্টে গেছে। শিল্পীদের অসম্মান করাটা কখনোই কোনো একটা বড় কাজ নয়। উনি আত্মঅহংকারে ভোগেন, কিন্তু আপনারা যারা ওর ক্লায়েন্ট, ওকে যারা দেখিয়েছেন, আপনারা তাদেরকেই বলছি, যারা ওর কাছে গেছেন, ভিজিট দিয়ে তাকে দেখিয়েছেন, আপনারা নিজেরাই বলতে পারবেন আমি কি বলছি। সে ভেবেছিল এখান থেকে একটা ফাটকা মেরে আমি বেরিয়ে যাব, এবং আমার একটা বিরাট ধামাকা হবে। ও সেটা উল্টে গেল। তো এখন মিমি চক্রবর্তীতে দেখুন, যে একটা সামান্য গানের কলি করবার পরে যখনই ও দাঁড়ালো, আর তনয় উঠে এসেই ঘোষণা করে দিল প্রোগ্রাম এখানেই শেষ হলো, আপনারা লক্ষ্য করুন মিমি চক্রবর্তীর মুখটা, আপনাদের খারাপ লাগবে। একজন শিল্পী, সে যে দলেরই হোক, রাজনীতি এখানে আনবেন না কেউ, একজন শিল্পীকে ওইভাবে কোনো কথা না বলে তার অনুষ্ঠান বন্ধ করে দেয়া হলো, এটা কখনোই আমাদের বাংলার সংস্কৃতি নয়। ওই যে বললাম, আমিও একসময় গান বাজনার লাইনে ছিলাম অনেকদিন আগে। তো তখন আমিও বনগাঁর ছেলে, কিন্তু বনগাঁয় আমার জন্ম, এবং 18-19 বছর অব্দি সেখানে বেড়ে ওঠা। তো সেখানে মাস্টার তরুণ, মাস্টার সঞ্জয়,
অনুলেখা, এদের সাথে আমিও প্রোগ্রাম করেছি, বাজনা ইনস্ট্রুমেন্ট, গিটার বাজাতাম। তো সেখানে আমি প্রোগ্রাম করতে গিয়ে দেখেছি, আমরা তো খুব আহামরি বড় কিছু টিম ছিল না, কিন্তু আমরা অনেক সম্মান পেয়েছি উদ্যোক্তাদের কাছে। একবারের কথা একটুখানি শেয়ার করে নিই। সেদিন 3টে প্রোগ্রাম ছিল আমাদের 3 জায়গায়, তার মধ্যে লাস্ট প্রোগ্রামটা ছিল হাবড়াতে, একটা হাটের কাছে। তো 2টো প্রোগ্রাম করে সেখানে পৌঁছতে গিয়ে একটু টাইম দেরি হয়ে গেছিল, প্রায় ঘন্টা দেড়েক দুয়েক দেরি হয়ে গেছিল। তো আমরা সেখানে পৌঁছলাম, পৌঁছবার পরে জনগণ একটু উত্তেজিত হয়েছিল। মাস্টার তরুণ, আমি যে সময়ের কথা বলছি, যারা ওই সময়কার মাস্টার তরুণ চেনেন নিশ্চয়ই। তো গান গেতে উঠলো যখন, উদ্যোক্তারা কিচ্ছু বলেনি, উদ্যোক্তারা যথেষ্ট সমীহর সাথে, আমরা যে অতটা দেরি করে গেছি, যথেষ্ট সমীহর সাথে চলেছেন। কিন্তু দর্শকগণ কিন্তু ক্ষিপ্ত ছিলেন, উত্তেজিত ছিলেন, কেননা অতক্ষণ দাঁড়িয়ে, তখন মাস্টার তরুণের গান কিন্তু খুব বিখ্যাত ছিল, মানে সে যেখানে যেত সেখানে কিন্তু ভীষণ একটা মানুষের গ্যাদার হতো। তো সেখানে মাস্টার তরুণ গান শুরু, দোস্তানা বইয়ের একটা গান ও প্রথম শুরু করতো। তো গানটা গাওয়ার একটু পরেই দাম করে মঞ্চের ওপর কিছু একটা এসে পড়লো। কথাটা আজও রোমন্থন করতে গিয়ে আমার হাসি লাগে। তো দাম করে কিছু একটা পড়লো, পড়ে ছিটকে গেল। এইবার গান চলছে, আমি ভালো করে ফলো করছি যে ওটা একটা কুমড়ো, বড় একটা পচা কুমড়ো, মানে জনগণদের মধ্যে থেকেই ছুঁড়ে মেরেছে, ছিটকে গেল, কিন্তু গান বন্ধ হয়নি, চললো। এবার আমি বক্তব্য এটাই যে দেখুন, জনগণ অতক্ষণ বসে থাকার জন্য তারা উত্তেজিত হয়েছে বা রেগে গেছে, স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিন্তু উদ্যোক্তারা যথেষ্ট সম্মানের সাথে ব্যবহার দিয়েছেন। তখন হোল নাইট প্রোগ্রাম হতো সারা রাত, এখন সেটা হয় না, রাত 12টা অবধি হয়, পারমিশন দেয় না। তারপরে এখন পরীক্ষা টরীক্ষার ব্যাপার আছে। তো যুবক সংঘ নয়া গোপালগঞ্জের 12টা অবধি পারমিশন পেয়েছিল। তো এখন মিমি পৌঁছানোর কথা 10:30টায়, ও এসছে 11:30 বা একটু আরো 5 মিনিট পরে। এখন বিষয় হচ্ছে, উদ্যোক্তারা তো জানে যে দেরি হয়েছে, আমাদের 12টা অবধি পারমিশন আছে, সেখান থেকে হয়তো এক্সটেনশন 10-15 মিনিট হতে পারে, অসুবিধা হয় না, আধ ঘন্টা অবধিও যেতে পারে, অসুবিধা হয় না। কিন্তু মিমির আসলে বিষয়টাই ওই যে বললাম না, একটা ষড়যন্ত্র ছিল তলে তলে, সুযোগটার সদ্ব্যবহার করেছে মিমি। দেরি করে পৌঁছেছে খানিকটা, তবে এমন কোনো দেরিতে পৌঁছায়নি যাতে করে এরকম একটা কেওয়াস সৃষ্টি হতে পারে। এটা আলোচনা হতে পারো যে আমাদের হাতে আর আধ ঘন্টা টাইম আছে, আপনি ম্যাডাম দু একটা গান গেয়ে আপনি নিজেই বলে দেবেন আমি দেরি করে এসেছি, ইত্যাদি ইত্যাদি। উভয় পক্ষের, উদ্যোক্তা এবং শিল্পীর মধ্যে গটার থাকা উচিত ছিল, সেটাকে হয়নি কেন? আসলে এই তনয় শাস্ত্রী গেম খেলতে চেয়েছিলেন যে আমি একটুখানি বম ফাটিয়ে আমি একটু হাইলাইটে চলে আসব, তো সেটা উল্টে গেছে। যাই হোক, আর মহিলাদের অসম্মান করাটা অত্যন্ত ঘৃণ্য কাজ পুরুষদের। আমি প্রতিটি পুরুষকে বলছি, আমি যেহেতু পুরুষ দলেরই তো আমি একজন প্রতিনিধি, তো সেই হিসাবে আপনাদের বলছি, কোনো একজন মহিলাকে অসম্মান করা পুরুষদের জন্য একটা লজ্জা এবং অভিশাপ। আমি একটুখানি খুলে বলি, এখন যে অবস্থা, ঘোর কলিকাল চলছে, এখন যে পরিস্থিতি, তাতে করে কর্মের দেবতা যে শনি মহারাজ, বড় ঠাকুর, তিনি কিন্তু কর্মফল দেন এবং তিনি নারীর অসম্মান কিন্তু সইতে পারেন না। আজকে আমাদের মানুষ্য সমাজের অধিকাংশ মানুষ, ম্যাক্সিমাম, বেশিরভাগ শনির কোপে কুপকাত। আর নারীকে অসম্মান করলে এই শনিদেবতা কিন্তু ভীষণ রকম খেপে যান, ভীষণ রকম। আপনারা মাথায় রাখুন, আমি গল্প করছি না আপনাদের সাথে, সত্যটা তুলে ধরছি। তো মিমিকে কিন্তু অসম্মানই করা হয়েছে। আপনারা যারা অনেক কিছু বলছেন, নানান চ্যানেলে দেখছি, মিমিকে অসম্মান করা হয়েছে এবং সেটি করেছে তনয় শাস্ত্রী, যার ফল ভোগ করছে তনয় শাস্ত্রী। এটি উচিত না। আপনারা যারা সম্মান এবং অর্থের বাসনা করেন, কাঙ্ক্ষিত আপনাদের কাছে অর্থ এবং সম্মান, সবার কাছে, প্রতিটি মানুষের কাছে অর্থ এবং সম্মান লভ্য বস্তু, তাহলে এটি যদি আপনারা সত্যি সত্যি চান, তাহলে পরে নারীকে কিন্তু সম্মান দিতে শিখুন। আমি অন ক্যামেরা আগেও বলেছি, আজকেও একবার বললাম, দেখেছেন পরিস্থিতি কোথায় যায়।
তনয় শাস্ত্রীকে নিয়ে অনেক টানা হেঁচড়া চলবে, আর কিছু না হোক এই যে জেলে নিয়ে ওকে পচাচ্ছে, কম লজ্জাজনক। বড় ঠাকুর কুপিত হন, নারীকে অসম্মান কেউ করবেন না, ঘরের হোক বাইরের হোক। তো তনয় শাস্ত্রীর গেম উল্টে গেছে। আপনারা যারা সবাই তনয় শাস্ত্রীকে বলছেন, সাপোর্ট করছেন, আসলে বিষয়টা ওরকম নয়। বিষয়টা মিমিকে, যেহেতু মিমি এমন একটা দলের সদস্যা, এবং পেছনে তার একটা বড় জায়গাও ছিল যেটা এখন নেই, তো সেই দলের সদস্যা বলে তাকে কিন্তু অনেকেই গালাগাল দিচ্ছেন, নেগেটিভ কথা বলছেন। এটি ঠিক নয়। একজন শিল্পী, সে কিন্তু একজন শিল্পী, তাকে আনা হয়েছিল। আনার কি দরকার ছিল মিমিকে? শিল্পীর তো আমাদের বাংলায় কেন, সারা ভারতে শিল্পীর কোনো অভাব নেই, প্রচুর শিল্পী, প্রচুর। তাহলে যারা তাকে এনেছেন নিশ্চয়ই তাকে চেয়েছেন। আর একটা কথা বলি, এখানে নয়াগোপালগঞ্জের যারা দর্শক ছিলেন তারা কিন্তু ভদ্র। আমি দেখেছি জিনিসটা। নয়াগোপালগঞ্জের দর্শকরা ভদ্র ছিলেন, উদ্যোক্তারাও কেউ খারাপ ছিলেন না, একমাত্র এই তনয় শাস্ত্রী ছাড়া। তনয় শাস্ত্রী কিন্তু আত্মহংকারে ভোগেন। আপনারা যারা ওকে নিয়ে কাটাছেড়া করছেন ভালো করে দেখবেন, ও কিন্তু ভীষণ আত্মহংকারে বহুদিন ধরে ভুগছিল, এবং বেশ কিছু রিপোর্টও আছে, সেগুলো আমি এখানে তুলছি না, দরকার নেই আমার। আমি ওটা বলতে আসিনি, আমি বলতে এসেছি সাধারণ মানুষ যারা এটা নিয়ে অনেক রকম মন্তব্য করছেন, তারা একটুখানি জেনে বুঝে করবেন। তার কারণ ওখানে মিমিকে কিন্তু চেষ্টা করা হয়েছিল, মিমিকে পদলেখিত করে নিচে নেমে একজন ওপরে উঠবে, হাইলাইট হবে, এটাই চক্রান্ত ছিল। সুযোগটা পেয়েছিল সে, যেহেতু মিমি একটু দেরি করে এসেছিলেন, অল্প সময়, এমন কিছু নয়, দিব্যি ভালোভাবে প্রোগ্রাম ট্যাটেল করে নেওয়া যেত যদি বুদ্ধিমান লোক ওখানে থাকতো, বা এই যে তনয় শাস্ত্রীর মতো লোক যদি না থাকতো, এটা এরকম হতো না। কিন্তু তনয় শাস্ত্রী সবকিছুকে উল্টে দিয়েছেন, এবং এরা এই ধরনের মানুষরা না সুযোগ খোঁজে, যে কোন সুযোগটা সদ্ব্যবহার করলে আমি অনেক বড় হাইলাইটে এসে যাব, লাইমলাইটে চলে আসবো। ও দেখলো এই সুযোগ, শকুনের দৃষ্টির মতন লাগিয়ে দিল, লাগিয়ে কুপকাত হয়ে গেল। তো যাই হোক, আপনারা সবাই সব দেখেন, প্রত্যেকের বুদ্ধি আছে, বিচার আছে। আপনারা ভালো ঠান্ডা মাথায়, কোন রাজনৈতিক সে আমাদের বাংলার অপছন্দ কোনো একটি দলের সদস্য বলে, প্রতিনিধি বলে শিল্পী হিসাব থেকে তাকে সরিয়ে দেবেন, এটা নয়। শিল্পী হিসাবে দেখুন, আপনাদের মাথায় সবটাই পরিষ্কার হয়ে যাবে। যাক, এই পর্যন্ত আজকে। সবাই ভালো থাকবেন, আর খুব শিগগিরই আমি কিছু ভিডিও দেব। আমি ভিডিও দিতে পারছি না বলে মার্জনা করবেন, খুব চাপে রয়েছি কাজের, খুব অল্প সময় ছুটোছুটি করতে হচ্ছে ভীষণ। গতকাল কলকাতা 49তম বইমেলায় আমি গেছিলাম, এবং সেখানে কয়েকজন ভিডিও করবার জন্য বললেন, তা আমি চেষ্টা করছি তাড়াতাড়ি আপনাদের ভিডিও দেব। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, আর কমেন্টস করবেন। আমার বক্তব্যগুলো আপনারা যারা শুনলেন তারা কমেন্টস করবেন, আর বিচার করবেন। বিচারটা কিন্তু আপনাদের হাতে। মিমিকে কিন্তু আপনারাই তুলেছেন, মানে আমরা সাধারণ দর্শকরাই তুলেছি। তো মিমির উঠা পড়া সবটাই আপনাদের, মানে বাংলাভাষীর ওপরেই রয়েছে। তো যাক, আজ এই পর্যন্ত, ভালো থাকুন, শুভেচ্ছা রইল।